ওয়েলকাম টিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করতে চলেছি সিডিপির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা এবং তার অ্যানালাইসিস করা। আমরা এর আগে আমাদের যে ক্লাসগুলো হয়ে রয়েছে সেখানে কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। আজকে আমরা শুরু করব সিডিপির ক্ষেত্রে। আমাদের যেহেতু 2024-এ প্রাইমারি টেট হওয়ার সম্ভাবনা রয়েছে, তার উপর নির্ভর করেই আমাদের এই কিন্তু ক্লাসগুলো চলছে। তোমরা অবশ্যই দেখো। এছাড়া আমাদের পেইড ব্যাচ চালু রয়েছে, সেখানে কিন্তু তোমরা জয়েন হতে পারো। সেখানে জয়েন হলে তোমাদের কিন্তু পরিপূর্ণ সিডিপির যে আমাদের ফাউন্ডেশন টেট, পুরো টেটের জন্য ফাউন্ডেশন ব্যাচ নিয়ে আসা হয়েছে, সেখানে কিন্তু তোমরা জয়েন করতে পারো। চলো, আমাদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তার সাথে সাথে সিডিপির ক্ষেত্রে কি কি, চাইল্ড ডেভেলপমেন্টের পেডাগোগির ক্ষেত্রে কি 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 ধরনের প্রশ্ন হতে পারে, কেমন করে উত্তর করা উচিত, সে সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করি। 1 নম্বর, শিশুর আত্মপ্রকাশের সবচেয়ে সহজ মাধ্যম। শিশুর আত্মপ্রকাশের সবচেয়ে সহজ মাধ্যম কি? শিশুর আত্মপ্রকাশের সবচেয়ে সহজ মাধ্যম কি? উত্তর করবে সবাই। একটা কাজ তোমরা করতে পারো, সেটা হচ্ছে যে তোমরা খাতা পেন নিয়ে রেডি থাকো এবং আমি যে একটা একটা করে কোশ্চেন যেগুলো বলবো তার উত্তর করার চেষ্টা করবে। উত্তর করবে নিজেই, এবং যদি হয় তার পাশে রাইট চিহ্ন দিয়ে, এবং যেটা আমি উত্তর বলবো যদি তার সাথে না মেলে কাটা চিহ্ন দিয়ে তোমার স্কোর তুমি গণনা করতে পারো। তাহলে তোমাদের একটা মক টেস্টও কিন্তু এখানে হয়ে যাবে। চলো, শিশুর আত্মপ্রকাশের সবচেয়ে সহজ মাধ্যম কি? ইংরেজি ভাষা, মাতৃভাষা, রাষ্ট্রভাষা, যে কোনো ভাষা। কি হবে তার আত্মপ্রকাশের সবচেয়ে সহজ মাধ্যম? উত্তর হবে কি? আত্মপ্রকাশের সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে মাতৃভাষা। কারণ মাতৃভাষার মাধ্যমে শিশু তার প্রথমে সমাজ জীবনে পদার্পণের সুযোগ পায়, এবং যেহেতু সমাজে যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে ভাষা, সেক্ষেত্রে মাতৃভাষা কিন্তু শিশুর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর দেখো, বুদ্ধি থাকা সত্ত্বেও শিশুর শিখনে অক্ষম হওয়ার মূল কারণ কোনটি? বুদ্ধি থাকা সত্ত্বেও শিশুর শিখনে অক্ষম হওয়ার মূল কারণ কোনটি? মনোযোগহীনতা, বুদ্ধিহীনতা, ভাগ্য, অনিচ্ছা, কোনটি? বুদ্ধি থাকা সত্ত্বেও শিশুর শিখনে অক্ষম হওয়ার মূল কারণ কি হবে? বুদ্ধি থাকা সত্ত্বেও শিশুর শিখনে অক্ষম হওয়ার মূল কারণ হচ্ছে মনোযোগহীনতা। অর্থাৎ মনোযোগ যদি না ঠিকঠাক ভাবে শ্রেণীকক্ষে না দেয়, কোনো টপিক বোঝার ক্ষেত্রে বা কোনো কিছু শেখার ক্ষেত্রে, শিখন প্রক্রিয়া যখন সম্পন্ন হচ্ছে তখন যদি সে মনোযোগ না দেয়, তাহলে কিন্তু তার শিখনে অক্ষম হওয়ার একটা মূল কারণ এটা কিন্তু হতে পারে। 3 নম্বর দেখো, শিশু হাঁটার জন্য প্রস্তুত হয় সাধারণত কত মাস বয়সে? শিশু হাঁটার জন্য প্রস্তুত হয় কত মাস বয়সে? 6 মাস, 8 মাস, 10 মাস, নাকি 12 মাস? হাঁটার জন্য প্রস্তুত হয় কত মাস বয়সে? উত্তর করবে সবাই, উত্তর করার চেষ্টা করো। চাইল্ড ডেভেলপমেন্টের এই একটা পার্ট যেটা রয়েছে, শিশুর জীবন বিকাশ, ডেভেলপমেন্ট স্টেজ। কোন স্তরে শিশুর সামাজিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, নৈতিক বিকাশ, দৈহিক বিকাশ কতটুকু হয়, কতটুকু হওয়া উচিত এবং কিভাবে হয়, তার বিস্তারিত আলোচনা কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট স্টেজে, অর্থাৎ এই টপিকটায় করা হয়। এখানে দেখো উত্তর হবে সাধারণত 12 মাস বয়সে শিশু হাঁটার জন্য প্রস্তুত হয়। কারোর ক্ষেত্রে লেট হতে পারে, এটা কিন্তু সাধারণত ধরা হয় 12 মাস। বল ছোঁড়া এবং ধরার মধ্যে প্রথমে কোনটা করা হয়? বল ছোঁড়া আগে করা হয় নাকি বল ধরা করা হয় প্রথমে? মানে শিশু কোনটা আগে ভালো করে? চন্দ্রবিন্দুর হবে না। বল ছোঁড়া এবং বল ধরার মধ্যে প্রথমে কোনটা শিশু আগে করতে শেখে? উত্তর করবে সবাই। শিশুর হাতে যদি একটা বল প্রথমে দেওয়া হয়, তাহলে সে প্রথমে কোন কাজটি করবে?
মানে কোন দক্ষতাটা আগে সে পাবে? প্রথমে বল ছুটতে শিখবে, উত্তর কি হবে? প্রথমে বল ছোঁড়া, পরে বল ধরা। অন্য জায়গা থেকে দ্রুত গতিতে কোনো বল ওর দিকে এগিয়ে আসছে, সেটা ধরার ক্ষমতা আগে কিন্তু সে অর্জন করবে, মানে ধরার ক্ষমতা অর্জন করবে আগে, তার আগে কিন্তু বল ছুঁড়বে। অর্থাৎ বল ছোঁড়া, ড্রপ করাটা আগে সহজ, সেটা আগে অনুসরণ করে, তারপরে কিন্তু কোথা থেকে বল যদি আসে তার দিকে সে কিন্তু ধরা শিখবে। অর্থাৎ বল ছোঁড়া প্রথমে, তারপরে হচ্ছে বল ধরা, এটা কিন্তু হবে। শিক্ষার্থীর জ্ঞান বিকাশের সামাজিক প্রেক্ষাপট কোনটি? শিক্ষার্থীর জ্ঞান বিকাশের সামাজিক প্রেক্ষাপট কোনটি? জ্ঞান মানে বৌদ্ধিক স্তরের যে বিকাশ রয়েছে, সেখানে সামাজিক প্রেক্ষাপট কোনটি হবে? শিক্ষার্থীর সক্রিয়তা, শিক্ষার্থীর পরিবার, বাকপটু, শিক্ষার্থীর চিন্তার স্বাবলম্বিতা, কোনটি সামাজিক প্রেক্ষাপট কোনটি? উত্তর কি হবে? দেখো, উত্তর হবে শিক্ষার্থীর পরিবার। শিক্ষার্থীর পরিবার হচ্ছে শিক্ষার্থীর জ্ঞান বিকাশের সামাজিক প্রেক্ষাপট। 6 নম্বর দেখো, নিম্নলিখিত ব্যক্তিগণের মধ্যে কে বিকাশধর্মী মনোবৈজ্ঞানিক নয়? বিকাশধর্মী মনোবৈজ্ঞানিক নয় মানে কোনো বিকাশধর্মী তত্ত্ব আলোচনা করেননি, বা বিকাশ ধর্মই মনোবিজ্ঞানী নয়, ডেভেলপমেন্টাল সাইকোলজিস্ট নয়, কোনটি? উত্তর হবে কি হবে? উত্তর হবে থর্নডাইক। থর্নডাইক হচ্ছে বিকাশধর্মী মনোবিজ্ঞানিক নয়। জিন পিয়াজেট, কোহলবার্গ, এরিকসন, এরা সবই হচ্ছে বিকাশধর্মী মনোবৈজ্ঞানিক। এরিকসনের মতে জীবন বিকাশের কয়টি স্তর রয়েছে? এরিকসনের মতে যে মনোসামাজিক তত্ত্বে এরিকসন তার জীবন বিকাশের স্তরকে, অর্থাৎ কোনো আহ, ব্যক্তি বা শিশু তার জীবন বিকাশের স্তরকে কয়টি স্তরে ভাগ করেছেন? 6টি, 8টি, 4টি নাকি 10টি? জীবন বিকাশের কয়টি স্তরে বিভক্ত করেছেন এরিকসন? উত্তর কি হবে? উত্তর হবে 8টি। এরিকসনের মতে জীবন বিকাশের স্তর হচ্ছে 8টি। সামাজিকীকরণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হলো কোনটি? সমাজ অনুমোদিত আচরণ করা, নাকি সামাজিক ভূমিকা পালন করা, নাকি সামাজিক দৃষ্টিভঙ্গির বিকাশ, কোনটি সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত কোনটি? উত্তর কি হবে? উপরের সবগুলি হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। সমাজ অনুমোদিত আচরণ করা, এটা একটা সামাজিকীকরণ প্রক্রিয়ার ধাপ বলা যায়। সামাজিক ভূমিকা পালন করা, সমাজের বিভিন্ন ধরনের ভূমিকা যে রয়েছে সেগুলো পালন করা। সামাজিক দৃষ্টিভঙ্গির বিকাশ সাধন করা, অর্থাৎ সমাজের বিভিন্ন ধরনের যে দৃষ্টিভঙ্গিগুলো রয়েছে, হ্যাঁ, অর্থাৎ সমাজের সাথে মিলেমিশে বসবাস করার জন্য যতটুকু তার বিকাশ হওয়া দরকার, সবগুলি হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। 9 নম্বরটা দেখো, দলের নেতার বৈশিষ্ট্য কি? দলের নেতার বৈশিষ্ট্য কি? প্রভাবশালী ব্যক্তিত্ব, নিঃস্বার্থ পরায়ণতা, অন্তস্থ হবে এই জায়গাটা, নিঃস্বার্থ পরায়ণতা, ন্যায় নীতিবোধ, উপরের সবগুলি। দলের নেতার বৈশিষ্ট্য, একটা দল পরিচালনা করতে গেলে একটা যে নেতার প্রয়োজন হয়, সেই নেতার যে বৈশিষ্ট্যগুলো দরকার হয় সেগুলো কি? উত্তর হবে উপরের সবগুলি। উপরের সবগুলি হচ্ছে দলের নেতার বৈশিষ্ট্য। প্রভাবশালী ব্যক্তিত্ব থাকবে, নিঃস্বার্থ পরায়ণতা থাকবে, ন্যায় নীতি বোধও থাকবে। অর্থাৎ দলের নেতা হতে গেলে এই জিনিসগুলো না হলে কিন্তু সম্ভব না। দলের নেতার বৈশিষ্ট্য মানে দলের নেতা হিসাবে তাকে কল্পনা করা যাবে না। নিচের কোনটি সঠিক? ইদম নিয়ন্ত্রিত হয় অহমের দ্বারা, অধিসত্তা ইদমকে তিরস্কার করতে অহমকে বাধ্য করে, আদিম কামনা বাসনাগুলি অহমের অন্তর্ভুক্ত। আমরা ফ্রয়েডের যে তত্ত্ব রয়েছে, ফ্রয়েডের তত্ত্বে পার্সোনালিটি ডেভেলপমেন্টের যে তত্ত্ব, সেখানে তিনি মনকে, মনের যে ক্ষেত্র রয়েছে সেখানে 3টি স্তরে, মানে
মনের ক্ষেত্রকে তিনটি উপাদানে বিভক্ত করেছেন, একটা হচ্ছে ঈদ, অহম এবং আদিসত্তা। ঈদ, অহম এবং আদিসত্তার মধ্যে কোনটি সঠিক? ইদম নিয়ন্ত্রিত হয় অহমের দ্বারা, অধিসত্তা ইদমকে তিরস্কার করতে অহমকে বাধ্য করে, আদিম কামনা বাসনাগুলি অহমের অন্তর্ভুক্ত। উত্তর কি হবে? সঠিক বলেছে এখানে, তাহলে কোনটা হবে? ইদম নিয়ন্ত্রিত হয় অহমের দ্বারা, অর্থাৎ ইদমের যে আদিম, ইদম হচ্ছে আদিম কামনা বাসনার স্থান, এবং সে চায় সবসময় তার আদিম কামনা বাসনাগুলো, অর্থাৎ সামাজিক হোক অসামাজিক হোক, সেগুলো পূরণ করার চেষ্টা করে, কিন্তু অহম তা করতে দেয় না, কারণ অহমের সাথে বাস্তব জীবনের একটা সম্পর্ক থাকে। সে সমাজ পরিবেশের সাথে অভিযোজন করতে সাহায্য করে অহম ব্যক্তিকে। এখন অহম যদি ঈদকে নিয়ন্ত্রণ না করে, অর্থাৎ তার অসামাজিক কাজকর্মগুলো যদি সে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই যদি তাকে মানে সমাজের, মানে ঈদের যে অসামাজিক কাজকর্ম সেটা যদি প্রকাশ করতে অহম কোনো বাধা না দেয়, তাহলে কিন্তু অহমকে ডিফেন্স মেকানিজম, অর্থাৎ ব্যক্তির ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধন কিন্তু এখানে সম্ভব হয় না। ব্যক্তি কিন্তু অনেক অসামাজিক কাজ করতে পারে। এই কারণে ইদমকে নিয়ন্ত্রণ করে অহম, কারণ অহমের সাথে বাস্তব জীবনের একটা সম্পর্ক রয়েছে। সে ইদমকে নিয়ন্ত্রণ করে এই কারণে, কারণ সে বাস্তবের সাথে সম্পর্ক যুক্ত করে অভিযোজন করে ব্যক্তিকে পরিপূর্ণ বিকাশ লাভ করতে সাহায্য করে। অধিসত্তা ইদমকে তিরস্কার করতে অহমকে বাধ্য করে। আবার দেখা গেল যে কোনো সময় যদি ইদমের কোনো কাজ, অসামাজিক কাজ যদি প্রকাশ হয়েই যায়, অহমকে তিরস্কার করে কে? এই আদিসত্তা। আদিসত্তা মানে হচ্ছে সুপার ইগো, আর অহম হচ্ছে ইগো। এই সুপার ইগো ইগোকে তিরস্কার করে যে ঈদ কেন তার অসামাজিক কাজকর্ম মানে ওইগুলো কেন পূরণ করলো। তখন অহম, অধিসত্তা এবং বাস্তব জীবন এবং ইদমের মধ্যে একটা সামঞ্জস্য বিধান করে চলে। তাহলে এই দুটোই সঠিক, কিন্তু আদিম কামনা বাসনার স্থান ঈদ, অহম নয়, তাহলে এইটা সঠিক নয়। তাহলে উত্তর কি হবে? উত্তর 1 এবং 2। 11 নম্বর দেখো, গ্যাং কিভাবে বালকদের সামাজিকীকরণে সাহায্য করে? গ্যাং কিভাবে বালকদের সামাজিকীকরণে সাহায্য করে? উত্তর করবে সবাই, গ্যাং কিভাবে বালকদের সামাজিকীকরণে সাহায্য করে? উত্তর হবে দেখো উপরের সবকটি হচ্ছে উত্তর। দলের প্রতি অনুগত থাকে, কারণ গ্যাংয়ের প্রতি বালকরা অনুগত থাকে, দলের নিয়ম নীতি অনুসরণ করে, মানে দল যা বলবে তাই কিন্তু শুনবে। মানে মনে করো যে স্কুলে সবাই মিলে আলোচনা হলো যে আজকে ছুটির পরে কিন্তু ক্রিকেট খেলা হবে, তা ওদের যে দল, সেই দলের মধ্যে সবাই বললো যে সবাই কিন্তু খেয়ে দিয়ে মাঠে চলে আসবি এই টাইমের মধ্যে, একদম দেরি করবি না। সবাই কিন্তু সেই নিয়ম নীতি অনুসরণ করবে, নিজের কাজের কার্যাবলীর প্রতি বন্ধুদের সমর্থন পেয়ে থাকে, অনেক কাজ করে থাকে যারা বন্ধুরা যাতে সমর্থন করে, সেই ধরনের অনেক কাজ কিন্তু এই সময় করে থাকে। 12 নম্বর দেখো, নিচের কোনটি সঠিক বয়স সন্ধিক্ষণের সামাজিক বিকাশের অন্তরায়? এখানে স্প্লিট হবে, অর্থাৎ নিচের কোনটি সঠিক, এটা একটা, আর এটা হচ্ছে স্টেটমেন্ট। বয়ঃসন্ধিক্ষণের সামাজিক বিকাশের অন্তরায় কোনটি? নিচের কোনটি সঠিক? বয়ঃসন্ধিক্ষণের সামাজিক বিকাশের অন্তরায় কোনটি? বয়ঃসন্ধিক্ষণের সামাজিক বিকাশের অন্তরায়, মানে অন্তরায়টা আহ, কিভাবে, যে সামাজিক বিকাশের যে অন্তরায় রয়েছে সেটা কিভাবে প্রতিহত করা যাবে, এটা অবশ্যই বয়ঃসন্ধিক্ষণের সামাজিক বিকাশের অন্তরায়, এটা শিক্ষার ক্ষেত্রে কিন্তু প্রতিরোধ করা সম্ভব হবে, অর্থাৎ সঠিকভাবে শিক্ষার মাধ্যমে প্রতিহত করা সম্ভব হবে। উত্তর হবে সি। জেন্ডার স্টেরিওটাইপ শুরু হয় কখন? জেন্ডার স্টেরিওটাইপ, স্তরভেদ কখন শুরু হয়? লিঙ্গ স্তরভেদ জন্মের আগে থেকে, জন্মের অব্যাহতি পরেই, অল্প বয়স থেকে,
যে কোনো বয়স থেকে শুরু হতে পারে। কখন শুরু হয়? জেন্ডার স্টিরিওটাইপ। কি হবে উত্তর? উত্তর হবে দেখো, জেন্ডার স্টিরিওটাইপ শুরু হয় একদম অল্প বয়স থেকেই, কিন্তু জেন্ডার স্টিরিওটাইপ শুরু হয়। সমাজের মানুষজন বিভিন্ন ধরনের স্তরভেদ করে থাকেন। কোন প্রেরণাগুলি জীবন ধারণের জন্য খুব প্রয়োজন? কোন মোটিভেশন বা কোন ধরনের প্রেরণাগুলি জীবন ধারণের জন্য খুব প্রয়োজন? ব্যক্তিগত প্রেরণা, জৈবিক প্রেরণা, সামাজিক প্রেরণা, বাহ্যিক প্রেরণা, কোনটি? উত্তর হবে দেখো, জৈবিক প্রেরণা জীবন ধারণের জন্য খুব প্রয়োজন, অর্থাৎ তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, চিকিৎসা, এগুলো হচ্ছে সবই জৈবিক প্রেরণা। এগুলি জীবন ধারণের জন্য কিন্তু খুবই দরকার। 15 নম্বর দেখো, আত্মশ্রদ্ধা, আত্মসচেতনতা কোন প্রেরণা? আত্মশ্রদ্ধা বা আত্মসচেতনতা কোন ধরনের প্রেরণা? জৈবিক বা শারীরবৃত্তীয়, ব্যক্তিগত, সামাজিক নাকি অভ্যন্তরীণ প্রেরণা? কোনটি? আত্মশ্রদ্ধা, আত্মসচেতনতা কোন ধরনের প্রেরণা? আত্মশ্রদ্ধা, আত্মসচেতনতা উত্তর হবে ব্যক্তিগত প্রেরণা। কারণ এগুলো ব্যক্তির মধ্যে মানে ব্যক্তিতে ব্যক্তিতে বিভেদ যেগুলো রয়েছে পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে সবার পার্সোনালিটি এক নয়, ঠিক? তাহলে সবার পার্সোনালিটি যখন এক নয়, তখন তার মধ্যে ব্যক্তিগত প্রেরণা যেগুলো সেগুলো কিন্তু আলাদা হবে। আত্মশ্রদ্ধা কারোর মধ্যে বেশি, আত্মসচেতনতা কারোর মধ্যে বেশি, কারোর মধ্যে কম। তাহলে ব্যক্তিগত প্রেরণা কিন্তু আত্মশ্রদ্ধা, আত্মসচেতনতা। 16 নম্বর দেখো, কোন ধরনের প্রেরণার সংখ্যা অধিক? সবচেয়ে বেশি কোন ধরনের প্রেরণা, কোন ধরনের মোটিভেশন সবচেয়ে বেশি সংখ্যক থাকে? উত্তর হবে দেখো, সামাজিক প্রেরণা। সামাজিক প্রেরণা যেটা রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক রয়েছে, কারণ সমাজে ব্যক্তির মর্যাদা, তার খ্যাতি, তার বিভিন্ন ধরনের লক্ষ্য সামাজিক, এই সামাজিক প্রেরণাগুলো ব্যক্তির মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। বোঝা গেল? 17 নম্বর দেখো, জন্মগত কোন প্রেরণা? জন্মগত কোন প্রেরণা? জন্ম অবস্থা থাকে কোন ধরনের প্রেরণা? উত্তর কি হবে? উত্তর হবে দেখো, জৈবিক বা শারীরবৃত্তীয় প্রেরণা। এগুলো হচ্ছে জন্মগত প্রেরণা। 18 নম্বর দেখো, নিচের কোন বিকাশ প্রক্রিয়া তুলনামূলক বিলম্বে ঘটে, মানে দেরিতে ঘটে? কোন বিকাশ প্রক্রিয়া তুলনামূলক ভাবে বিলম্বে ঘটে? ভাষাগত, আবেগগত, সামাজিক, নৈতিক? কোন বিকাশ প্রক্রিয়া মানে কোন ধরনের ডেভেলপমেন্ট প্রসেসটা একটু দেরিতে ঘটে? কোন ধরনের বিকাশ প্রক্রিয়া তুলনামূলক বিলম্বে ঘটে? উত্তর কি হবে? উত্তর হবে ডি, নৈতিক বিকাশ একটু দেরিতে ঘটে। কারণ কি, কোনটা ভালো কোনটা মন্দ এই বিচার করার ক্ষমতা কিন্তু শিশুদের সবচেয়ে বেশি থাকে না, বা শিশুদের থাকে না। এটা বয়স বৃদ্ধির সাথে সাথে আস্তে আস্তে আমরা অর্জন করি। তাহলে অন্যান্য বিকাশের ক্ষেত্রে নৈতিক বিকাশ একটু বিলম্বে ঘটে। 19 নম্বর দেখো, পাশ্চাত্যের সেলফ কনসেপ্ট ধারণাটি সাধারণত জনপ্রিয় হয়েছে কোন মনোবিদ দ্বারা? পাশ্চাত্যের সেলফ কনসেপ্ট ধারণাটি সাধারণত জনপ্রিয় হয়েছে কার দ্বারা? উত্তর হবে কার্ল রজার্সের দ্বারা। পাশ্চাত্যের সেলফ কনসেপ্ট ধারণাটি, অর্থাৎ নিজস্ব ধারণা, আত্মনিজস্ব ধারণা যেটাকে বলি, তার জনপ্রিয় হয়েছে। শিশুর আবেগগত বিকাশ কেমন ভাবে ঘটে? এটা গ হবে। আবেগগত বিকাশ কেমন ভাবে ঘটে? বিচ্ছিন্ন ভাবে,
নিরবিচ্ছিন্নভাবে, নিরবিচ্ছিন্ন বিচ্ছিন্ন উভয় প্রকার অনুমানযোগ্য নয়। শিশুর আবেগগত বিকাশ কেমন ভাবে ঘটে? উত্তর করবে উত্তর হবে দেখো নিরবিচ্ছিন্ন ও বিচ্ছিন্ন উভয় প্রকার ভাবে ঘটে। কারণ শিশুর আবেগগত বিকাশের ক্ষেত্রে তার বিভিন্ন ধরনের নিরবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন ভাবে ঘটে থাকে। আবেগগত বিকাশ মানে হচ্ছে ইমোশন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বিকাশ এইভাবে ঘটে থাকে। কোন ধরনের প্রেষণা ব্যক্তির মধ্যে সমভাবে লক্ষ্য করা যায়? অর্থাৎ সব ব্যক্তির মধ্যে সমানভাবে লক্ষ্য করা যায় কোন ধরনের প্রেষণা? কোন ধরনের প্রেষণা ব্যক্তির মধ্যে সমভাবে লক্ষ্য করা যায়? উত্তর হবে জৈবিক বা শারীরবৃত্তীয় প্রেষণা, যেটা ব্যক্তির মধ্যে সমভাবে লক্ষ্য করা যায়। কারণ অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, নিরাপত্তা এগুলো সমস্ত ব্যক্তির ক্ষেত্রে সমানভাবে লক্ষ্য করা যায়। আমাদের যেটা আমি বলছিলাম যে আমাদের ডব্লিউবি ফাউন্ডেশন মানে টেট ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে 2024 এক্সামকে লক্ষ্য রেখে সম্ভাবনার কথার উপর ভিত্তি করে আমাদের কিন্তু ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে 2024 16 আগস্ট থেকে ব্যাচটা কিন্তু চালু অলরেডি হয়েছে এবং আমাদের ব্যাচ ডিউরেশন হচ্ছে 4 মাস, ব্যাচ ভ্যালিডিটি 8 মাস। প্রতিটা সাবজেক্টের এক্সপার্ট টিচার রয়েছেন সেখানে, নিয়মিত ক্লাস, মক টেস্টের ব্যবস্থা, পিডিএফ এর ব্যবস্থা এগুলো সবই রয়েছে। তোমরা তোমাদের যারা এখানে রেজিস্ট্রেশন করতে চাও এখানে TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে নেবে। এই সমস্ত চাকরি পরীক্ষা, সমস্ত ধরনের চাকরি পরীক্ষার উপযোগী কিন্তু আমাদের এই TWS একাডেমি, ইওর গেটওয়ে টু সাকসেস। একমাত্র মানে সরকারি চাকরির সেরা প্রতিষ্ঠান বলা যায়, মানে সরকারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে সেরা প্রতিষ্ঠান আমাদের এই TWS একাডেমি। চলো তারপরে, প্রক্ষোভ হলো সংবেদন, প্রত্যক্ষণ অনুভূতি, অনুভূতির বহিঃপ্রকাশ কোনটি? প্রক্ষোভ কি? প্রক্ষোভ হচ্ছে অনুভূতির বহিঃপ্রকাশ। আমরা যে অনুভূতিগুলো পাই সেগুলো হচ্ছে যে অনুভূতি, সেগুলো হচ্ছে বহিঃপ্রকাশ, সেগুলো হচ্ছে প্রক্ষোভ। কোন ব্যক্তি ক্রোধ মানে কোন ব্যক্তি ক্রোধ ও স্নেহের মধ্যে প্রথম পার্থক্য বুঝতে পারে কখন? শৈশবকালে, বাল্যকালে, বয়ঃসন্ধি নাকি প্রাপ্তবয়স্কে? কোন ব্যক্তি ক্রোধ অর্থাৎ রাগ এবং ভালোবাসার মধ্যে পার্থক্য বুঝতে পারে কখন? ক্রোধ ও স্নেহের মধ্যে প্রথম পার্থক্য বুঝতে পারে কখন? উত্তর হবে শৈশবে। শৈশবে কিন্তু সে ক্রোধ এবং স্নেহের মধ্যে পার্থক্য বুঝতে পারে। ছোট্ট শিশুকে যদি তার আদর করা হয় সে বুঝতে পারবে এবং তাকে বকাঝকা করা হলেও সে কিন্তু বুঝতে পারবে। 24 নম্বর দেখো, অ্যাবিলিটিস অফ ম্যান গ্রন্থটির লেখক কে? অ্যাবিলিটিস অফ ম্যান গ্রন্থটির লেখক কে? থার্স্টন, স্পিয়ারম্যান, স্কিনার, থর্নডাইক। অ্যাবিলিটিস অফ ম্যান গ্রন্থটির লেখক কে? অ্যাবিলিটিস অফ ম্যান গ্রন্থটির লেখক কে? উত্তর হবে স্পিয়ারম্যান। স্পিয়ারম্যান হচ্ছে অ্যাবিলিটিস অফ ম্যান এই গ্রন্থটির লেখক। স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব, বুদ্ধির উপাদান তত্ত্ব, তিনি এস এবং জি অর্থাৎ এই দুটি উপাদানের কথা বলেছিলেন, জেনারেল ফ্যাক্টর এবং স্পেশাল ফ্যাক্টর। প্রাথমিক শক্তি তত্ত্বের জনক কে? এটাও আহ, বুদ্ধির তত্ত্ব। প্রাথমিক শক্তি তত্ত্বের জনক হচ্ছে থার্স্টন। এটা থার্স্টন হবে। প্রাথমিক শক্তি তত্ত্বের জনক থার্স্টন। প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি বলা হয় PMA। 26 নম্বর দেখো, শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি এই কথাটি কে বলেছিলেন? শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি কে বলেছিলেন? বাকিংহাম, স্পিয়ারম্যান, থর্নডাইক, বার্ট। কে বলেছিলেন? শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি কথাটি বলেছিলেন বাকিংহাম। অর্থাৎ আমরা যা শিখি সেই শেখার যে ক্ষমতা, অর্থাৎ আমরা ঠিকঠাক ভাবে শিখতে পারছি কিনা,
যেটা আমাদেরকে শেখানো হচ্ছে বা যে পরিস্থিতি আমাদের কোনো কিছু শিখতে বাধ্য করছে, সেটা যদি আমরা সঠিকভাবে শিখতে পারি তাহলে বলা যায় যে এটাই হচ্ছে বুদ্ধি। 27 নম্বর দেখো, থার্স্টনের দলগত উপাদান তত্ত্বের কয়টি মৌলিক শক্তি রয়েছে? থার্স্টনের দলগত উপাদান তত্ত্ব কয়টি মৌলিক শক্তি রয়েছে, অর্থাৎ বুদ্ধির উপাদান তত্ত্বে থার্স্টনের কয়টি মৌলিক শক্তির কথা তিনি বলেছেন? থার্স্টনের দলগত উপাদান তত্ত্বে মৌলিক শক্তি রয়েছে কয়টি? 7টি। 7টি মৌলিক উপাদানের কথা তিনি বলেছিলেন। 28 নম্বর দেখো, থার্স্টনের মতে বিচার করার ক্ষমতা কি দিয়ে চিহ্নিত করা হয়? বিচার করার ক্ষমতা কি দিয়ে চিহ্নিত করা হবে? থার্স্টনের যে 7টি মৌলিক উপাদানের কথা তিনি বলেছিলেন, সে 7টির পরপর পরপর সাজানো রয়েছে। প্রতিটা প্রতিটা মৌলিক উপাদান কোনো না কোনো কাজে লাগে এবং কয়েকটি মৌলিক উপাদান মিলে একটা কাজ সম্পন্ন হয়ে থাকে। থার্স্টনের বুদ্ধির উপাদান তত্ত্বে এগুলো বলা রয়েছে। তার মধ্যে বিচার করার ক্ষমতা কি দিয়ে চিহ্নিত করা হয়? বিচার করার ক্ষমতা কি দিয়ে চিহ্নিত করা হয়? উত্তর হবে আর। আর দিয়ে চিহ্নিত করা হয়, রিজনিং অ্যাবিলিটি যেটাকে আমরা বলি। 7টি প্রাথমিক উপাদান এক নজরে একটু দেখে নাও। থার্স্টনের মতে ভাষাগত উপাদান যেটাকে আমরা ভার্বাল ফ্যাক্টর বলে থাকি, এটাকে বলা হয় ভি। স্থানিক উপাদান স্পেশাল ফ্যাক্টর যেটাকে আমরা বলি এস। সংখ্যাতাত্ত্বিক উপাদান যেটাকে আমরা বলি এন। স্মৃতিগত উপাদান যেটাকে আমরা বলি এম। শব্দগত উপাদান যেটাকে আমরা বলি ওয়ার্ড ফ্লুয়েন্সি, ডব্লিউ। প্রত্যক্ষণগত উপাদান যেটাকে আমরা বলি পি, এবং যুক্তি নির্ণয়ের উপাদান যেটাকে আমরা বলি আর। তাহলে বোঝা গেল ভাষাগত উপাদানের ক্ষেত্রে ঠিক আছে সে কোন কোন ভাষা ব্যবহার করছে, আর শব্দগত উপাদানের মধ্যে সে ওয়ার্ড ফ্লুয়েন্সি অর্থাৎ সে কতটা দ্রুত সঠিক শব্দ চয়ন করতে পারছে। এটা মেমোরি তো গেল, মানে স্মৃতিগত উপাদান, অভিজ্ঞতা পূর্ববর্তী, সেগুলো কাজে লাগে। সংখ্যাতাত্ত্বিক উপাদানের মধ্যে এন কাজে লাগে, অর্থাৎ নিউমেরিক্যাল অ্যাবিলিটি, যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে। স্থানিক উপাদান অর্থাৎ কতটা মানে জায়গা স্থান সম্পর্কে তার একটা বুদ্ধি যেটা সেখানে কাজে লাগে। তারপরে হচ্ছে প্রত্যক্ষণগত উপাদান, যেটা সে দেখছে পর্যবেক্ষণ করছে সে সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। আর যুক্তি নির্ণয়ের উপাদান আর। এই 7টি উপাদানের কথা তিনি বলেছিলেন। 29 নম্বর দেখো, একটি প্রগতিশীল শ্রেণীকক্ষে কিসের ওপর জোর দিতে হবে? একটি প্রগতিশীল শ্রেণীকক্ষে কিসের ওপর জোর দিতে হবে? উত্তর হবে দেখো জ্ঞান নির্মাণের ওপর পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে হবে। একটি প্রগতিশীল শ্রেণীকক্ষে জ্ঞান নির্মাণের ওপর পর্যাপ্ত যদি সুযোগ সুবিধা দেওয়া যায় তাহলে সেটাকে আমরা প্রগতিশীল শ্রেণীকক্ষ বলবো। 30 নম্বর এবং লাস্ট দেখো, পিতামাতার মধ্যে চাপ, হতাশা এবং দ্বন্দ্বের কারণে শিশুদের মধ্যে নিচের কি ধরনের অসুবিধা আসতে পারে? শিশুর বিকাশ অসম্পূর্ণ হতে পারে, অপসঙ্গতি দেখা দিতে পারে, চরিত্রের সমস্যা হতে পারে, একগুঁয়েমি ও প্রতিশোধ স্পৃহা হতে পারে। কোনটি হবে? উত্তর হবে অপসঙ্গতি। অপসঙ্গতি দেখা দিতে পারে শিশুদের পিতামাতার মধ্যে যদি চাপ, হতাশা, দৈনন্দিন কলহ এগুলো যদি লেগে থাকে তাহলে শিশুদের মধ্যে অপসঙ্গতি দেখা যায়, সঠিকভাবে অভিযোজন করতে পারে না, বন্ধু বান্ধবদের সাথে ঠিকঠাকভাবে মিশতে পারে না, মিথস্ক্রিয়া করতে পারে না, বিদ্যালয়ে বা সমাজ পরিবেশে তার কিন্তু সঙ্গতি বিধানে অক্ষম হয়, বা দেখা গেল যে সঠিকভাবে সঙ্গতি বিধান করতে পারছে না। তাহলে আজকে ছিল এই 30খানা কোশ্চেন। এর পরবর্তী ক্লাসে আমরা আরো কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। সবাই কিন্তু এইগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মক টেস্ট হিসাবে নেবে তোমরা, অর্থাৎ তোমরা খাতা পেন রেডি করে আমি যে কোশ্চেনগুলো বললাম সেগুলো
নিজেরা উত্তর করবে, যদি সঠিক হয় রাইট চিহ্ন, যদি ভুল হয় কাটা চিহ্ন দিয়ে মার্ক করবে যে, এবং সেটা শেষে কাউন্ট করবে। এইভাবে যদি তোমরা মক টেস্ট দিতে থাকো তাহলে পরীক্ষার ক্ষেত্রে, পরীক্ষার সময় যত কঠিনই প্রশ্ন হোক না কেন, আমার মনে হয় সিডিপির ক্ষেত্রে উত্তর করার ক্ষেত্রে তোমরা যে প্র্যাকটিস গুলো করছো, সেগুলো অনুশীলনগুলো করছো, সেগুলো কিন্তু তোমার ওখানে বেনিফিট দেবে। ওখানে তুমি তার একটা এই যে প্রচেষ্টা, তার কিন্তু ফল তুমি দেখতে পাবে। কারণ পড়াশোনার বিকল্প নেই, প্রচেষ্টার কোনো শর্টকাট রাস্তা নেই। সুতরাং এটা যদি তুমি নিয়ত করো তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। চলো আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হচ্ছে।